আচ্ছা, একটা আমরা সমান্তরাল পাত ধারক এঁকেছি। এই সমান্তরাল পাত ধারকের ধরো দুইটা পাত, এই পাতের ক্ষেত্রফল, পাতটা তো এরকম টাইপের হবে তাই তো, এরকম পাতের ক্ষেত্রফলটা ধরলাম এ, ক্ষেত্রফল বলতে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি। তখন এইটার ধারকত্বের ব্যাপারে আমাদের সবার জানা আছে, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি ইজ ইকুয়াল টু কত, এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, এই তো। এখন এখানে যদি এই সমান্তরাল পাত ধারকের মধ্যে অন্য কোনো ম্যাটেরিয়াল যদি আমরা প্রবেশ করাই, এই মুহূর্তে যা আছে সেটা ধরে নাও বায়ু, বুঝতে পেরেছ? তাহলে তার জন্য বায়ু মাধ্যম বলো আর শূন্য মাধ্যম বলো, এর জন্য এই কনস্ট্যান্টকে কি বলে? হ্যাঁ, তড়িৎ ভেদনযোগ্যতা বা তড়িৎ ভেদ্যতা। তাহলে সেটার মানটা হলো এপসাইলন নট, কিন্তু মিডিয়াম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এই মান চেঞ্জ হবে। কারণ আমরা ভিন্ন কোনো একটা ম্যাটেরিয়াল দিলাম, অন্য কোনো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল যদি দিই, তাহলে তার যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক কে হয়, পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর ব্যাপারে আমি নিজে পড়াইছিলাম, আবার তোমাদের দায়িত্বও দিয়েছিলাম যে শূন্য মাধ্যমের ধরো ভেদনযোগ্যতা আর যে ম্যাটেরিয়ালটা ইউজ করলা তার ভেদনযোগ্যতা ধরে নাও এপসাইলন, অথবা এপসাইলন এম ধরতে পারো, অন্য ভিন্ন মিডিয়ামের যেটা। তাহলে এই দুইয়ের যে অনুপাত, সে অনুপাতকে কি বলে? পরাবৈদ্যুতিক ধ্রুবক। কারণ আমরা বেশিরভাগই তোমাদের গাণিতিক প্রবলেমগুলোতে দেখা গেল যে এই কে এর মান 3 দেয়, 2 দেয়, 5 দেয়। দ্যাট মিনস শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার চেয়ে ওই মাধ্যমের ভেদনযোগ্যতা তাহলে কয় গুণ? 2 গুণ, 3 গুণ, 5 গুণ, বুঝলা কিনা? যদি 5 গুণ হয় তাহলে পারে এটা 5, মানে এই কে এর মান 5, মানে কি বুঝবো যে এটা যে ভ্যালু এটা তার 5 গুণ, বুঝতে পেরেছো? অনুপাত করলে কত বের হয়ে আসবে তাহলে? 5, বুঝতে পারছো? এইরকম। তাহলে এটা সংক্ষেপে তোমাকে জাস্ট একটু ধারণা দিলাম। ওই সমান্তরাল পাত ধারকের মধ্যেই ধরো দূরত্ব একই আছে, তাদের মধ্যেকার দূরত্ব ডি আছে। আমরা এবার ডিফারেন্ট একটা ম্যাটেরিয়াল প্রবেশ করালাম, সে ম্যাটেরিয়ালটা এক পাশেও দিতে পারো, মিডিলে দিতে পারো, তার যে কোনো পুরুত্ব দিতে পারো। আগের পুরুত্ব ডি ছিল, আমরা এবার ধর নাও এইরকম একটা পুরুত্ব দিলাম এবং সে পুরুত্বকে লিখলাম টি। তাহলে এই নীল কালারের যেটা দেখছি এটা হচ্ছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল এবং তার পুরুত্বকে কি ধরলাম? টি। তাহলে ছোট হাতের টি দ্বারা তার পুরুত্ব বোঝালাম। তাহলে এবার এটার ধারকত্ব কত হবে? তো সে ধারকত্বকে যদি আমি সি প্রাইম দ্বারা লিখি, তাহলে এক্স্যাক্টলি সেই সি প্রাইমের মান নির্ণয় করাটাই হচ্ছে আমার কাজ, বুঝলে? এখন এটাকে একটু ইন্টেলিজেন্ট ওয়েতে তুমি চিন্তা করলেই পারো। গতদিনের চিত্রটা জাস্ট দেখিয়েছিলাম যে এটাকে আমরা একদিকে সাঁটাই দিব, একদিকে লাগিয়ে দেব, বুঝো তো? আচ্ছা, নাকি সাঁটানো শব্দটাও বুঝো না? ওরা হাসতেছে। সাঁটানো মানে ওরা মনে করে মারা বা পিটানো, এরকম। আচ্ছা স্যার, যে যাই মনে করো, সাঁটানো মানে হচ্ছে কোনো একদিকে প্লেস করা, ঠিক আছে, দেয়ালের সঙ্গে সেঁটে থাকা। তাহলে ওই রকম ধারকই আছে, শুধুমাত্র এই ডাইইলেকট্রিক যে পদার্থ ম্যাটেরিয়াল, এটাকে কোন দিকে দিলাম? কোনো একটার সঙ্গে লাগাই দিলাম, একটা পাতের সঙ্গে। তাহলে এটার পুরুত্ব যদি টি হয় তাহলে টি পুরুত্ব, এবং এখানকার পরাবৈদ্যুতিক ধ্রুবকটা হলো কে, বুঝলে তো? আর বাকি তাহলে কতটুকু পুরুত্বের জন্য পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে এপসাইলন, যে বিশিষ্ট তড়িৎ ভেদ্যতা এপসাইলন বিশিষ্ট বাকি অংশটা, তাহলে এইটুকুর পুরুত্ব কত? তাহলে পুরোটা ছিল ডি, ডি এর মধ্যে এই কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট যে পদার্থটা মিশিয়ে দিলাম সেটা হলো টি পরিমাণ পুরুত্ব। তাহলে এদিকে আর কতটুকু থাকলো? তাহলে এদিকে আর থাকলো ডি মাইনাস টি। তাহলে এই অংশটুকুর পুরুত্ব হলো ডি মাইনাস টি। মাথায় থাকবে তো? খেয়াল করো, তাহলে টি পুরুত্ব বিশিষ্ট ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল যখন একদিকে দিয়ে দিলাম, তাহলে বাকিটুকু যে ফাঁকা জায়গাটা থাকলো সেটুকুর পুরুত্ব হবে ডি মাইনাস টি। এখন গল্পটা হলো যে এটার যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক কে হয়ে থাকে,
তাহলে এইখানে কিন্তু আর এপসাইলন দিয়ে হবে না, তাহলে কত দিতে হবে এটুকুর জন্য? এবার এটুকুর জন্য এপসাইলন নট কে, নাকি বুঝলে না? কারণ ওই মিডিয়ামের জন্য তুমি এবার এপসাইলন নট না দিয়ে কি দেবো? এপসাইলনের মান। তাহলে সেই এপসাইলনের মানটা হবে, এই এপসাইলন সমান, খেয়াল করে দেখো, এপসাইলন নট ইন্টু কে। বুঝতে পেরেছো? তাহলে এই সি প্রাইমের মান যদি খুঁজতে যায়, তাহলে এটার জন্য এবার চিন্তা করো যে এটা একটা অংশ, এটা একটা অংশ, এবং দুই অংশ কিসে আছে? শ্রেণীতে, নাকি সমান্তরালে? পাশাপাশি আছে, তাহলে কিসে আছে? শ্রেণীতে। তাহলে আমি এটাও বিবেচনা করতে পারি যে এই নীল লেয়ারটুকু একরকম আর এই লেয়ারটুকু আরেক রকম, ঠিক আছে? এই দুই লেয়ার শ্রেণীতে আছে বিবেচনা যদি করি, এটুকুর জন্য যদি আমি সিওন ধরি, তাহলে সিওন সমান সমান হবে এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই কত? টি। পুরুত্ব তো আর ডি না, এটুকুর জন্য পুরুত্ব কত? টি। আর এইটুকুর জন্য যদি আমি সি2 ধরি, তাহলে সি2 ইজ ইকুয়াল টু হবে এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত? ডি মাইনাস টি। বুঝলে তো? এবার এই দুটোকে কিসে যুক্ত করব? শ্রেণীতে। শ্রেণীতে যদি যুক্ত করো, তুল্য ধারকত্ব কিরকম হবে? 1 বাই সি অফ এস ইজ ইকুয়াল, নাকি সোজা যোগ? সোজা যোগ কিনা? শ্রেণীতে কি ব্যস্তানুপাতিক আকারে, তারপর যোগ। তাহলে লাগাও। তাহলে এটার জন্য এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই টি প্লাস এটার জন্য হলো এপসাইলন নট এ ডি মাইনাস টি। বুঝলে না? বুঝনি? ঠিক আছে না নাই? হ্যাঁ, উল্টো হয়েছে? কি সমস্যা তোমার? ও, 1 বাই আকারে হবে না? 1 বাই আকারে দাও, আমি ভুল করেছি, খেয়াল করিনি। 1 বাই আকারে দাও। 1 বাই আকারে যদি দিই তাহলে উল্টে যাবে নাকি? আচ্ছা, 1 বাই আকারে দাও, অথবা উল্টিয়ে দাও। কত হবে? টি ভাগ এপসাইলন নট কে এ প্লাস ডি মাইনাস টি এপসাইলন নট এ। ওকে, এখানে আসলে আগের বারে যে সি প্রাইম লিখেছি না, এটাই আসলে ওই সেই সিএস। ঠিক আছে তো? মানে অ্যাকচুয়ালি এ মানটাই নির্ণয় করবো, পরে আবার ঝামেলা করো না, এখানে যেটা পাবো সেটা এখানকার ধারকত্ব, মনে থাকবে? বাদ দিলাম, এখানে যেটা রেজাল্ট পাবো সেটাই হচ্ছে এই জায়গার ধারকত্ব। একদিকে শুধু লাগাই দিছি। তুমি যদি মনে করো যে এই অবস্থাতে রেখে দিয়ে মানটা বের করে এটার উল্টিয়ে দিব, যা পাবো সেটাই, তাহলেই ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারনি? এভাবে যোগ করে দিয়ে করলেও এনাফ। আর এইটাকে যদি আরেকটু তাহলে ধরে নাও গাণিতিক ভাবে ঘষা মাজা করো, তাহলে তোমরা যে ফরম্যাটে দেখো বই গাইড গুলোতে, সে ফরম্যাটটা আসবে। চাইলে পরে আমরা একটু করতে পারি। লসাগু করে দাও। লসাগু করো, কত হবে? 1 বাই সি অফ এস ইজ ইকুয়াল টু, লসাগু করো, এপসাইলন নট কে এ, তাই তো? এখানে ভাগ করলে কত পাবো? 1। তাহলে পরে কত হবে এখানে? টি। এখানে ভাগ করলে কত পাবো? কে। তাহলে কে ইন্টু ডি মাইনাস টি। এই জায়গা ক্লিন করে দিলাম। তারপরে দিয়ে দেব, কে দিয়ে ভাগ, ভাগ দেওয়ার জন্য আরেক লাইন করো না হয়। 1 বাই সি অফ এস, ও যেটা চাইলো যে কে দিয়ে ভাগ দিতে, তাহলে উপরে নিচে যদি কে দিয়ে ভাগ দিই, তাহলে এ কে কাটা যাবে, এ কেও কাটা যাবে, এখানে তাহলে কে দিয়ে কি হবে? একটা ভাগ হবে। আচ্ছা, ও
তাহলে আমরা এটা করতে পারি টি ভাগ কে প্লাস ডি মাইনাস টি, এই তো ডি মাইনাস টি, আর নিচে কত হতে পারে এপসাইলন নট এ। হয়েছে? আচ্ছা, তাহলে সি অফ এ সমান কত হলো এপসাইলন নট এ, আর এইখানে আবার টি কমন নেওয়া যেতে পারে, এখানে একটা টি আছে, এখানে একটা টি আছে, তাহলে ডি আর মাইনাস যদি টি কমন নিয়ে নি তাহলে এখানে 1 হইল, আর মাইনাস এখানে কত হবে 1/k হবে। ঠিক আছে, যদি কেউ প্লাস টি কমন নিত তাহলে 1/k আগে হইতো আর এই 1টা পরে হইতো। হ্যাঁ, এরকম ছিল নাকি? ওই বুঝেছো? সমান্তরালে দিয়ে করব নাকি চাপ হয়ে যাবে? শ্রেণীতে তো দেখলা সমান্তরালে দিব। সমান্তরালে যদি দাও তাহলে এরকম টাইপের ব্যাপার হবে। দেখো স্যার, এইটা মূল ফিগার ছিল, এটুকু তো কমপ্লিট, এটা তোমাদের খাতায় তুলেছো তো, তাহলে মিশাই দিলাম। ওইটা শুধু রাখি তুলনা করার জন্য। হ্যাঁ, এটা আপাতত তুলনা করব সমান্তরালের সঙ্গে, তাই রাখলাম। স্যার ওইটা শ্রেণীতে নিয়ে গেছিলাম, এবার সমান্তরালে দিব। ধরেন ওই ধারকটাই আছে, দুই পাতের মধ্যবর্তী যে দূরত্ব সেটা ডি আছে, আর পুরো এই ক্ষেত্রফলের মধ্যে আমরা একটা মিডিলে প্রবেশ করেছিলাম কে ডাইইলেকট্রিকের ম্যাটেরিয়াল, তাই তো? এবারে ওই কে ডাইইলেকট্রিকের একটা ম্যাটেরিয়াল দিব, কিন্তু সেটা পুরো ক্ষেত্রফলের মধ্যে না দিয়ে একটা নিচের দিকের একটা ক্ষেত্রফল দখল করাইলাম। বুঝলা? উপরের এই জায়গা পর্যন্ত টোটাল ক্ষেত্রফল ছিল কত এ, আর আমি এটুকুর মধ্যে প্রবেশ করাইছি, এই জায়গাটুকুর ক্ষেত্রফল ধরে নিতে পারি ছোট হাতের এ। ওকে, এখন এইটা যদি কে ডাইইলেকট্রিক বিশিষ্ট হয়ে থাকে তাহলে এটার জন্য যদি C1 সমান সমান লিখতে যাই, মূল সূত্র জানো কি ছিল? C ইজ ইকুয়াল টু কত ছিল? এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তাহলে এবারে ক্ষেত্রফলটা নিচের দিকে নামিয়েছি, তখন যেটা হবে সেটা খেয়াল করো। এই এ ক্ষেত্রফল বিশিষ্ট অংশটার জন্য হবে এপসাইলন নট কে, এটা হলো ধ্রুবকের মান, কে এর মান, কে এর মান গুণ করে দিয়ে এটা হলো এপসাইলন নট কে। ক্ষেত্রফলটা কিন্তু আর পুরোটা এ নাই, এটা কতটুকু জায়গা জুড়ে আছে না, এটুকু জুড়ে আছে, এ ক্ষেত্রফল ধরে নিয়েছি আমি, তাহলে এটাকে ধরে নিলাম এ। এটুকুর জন্য ক্ষেত্রফল ধরলাম কতটুকু এ, লিখে দিয়েছি নীলটুকু এ ভাগ ডি। কতটুকু পুরুত্ব নিয়ে আছে? ডি পুরুত্ব নিয়ে আছে, তাহলে ডি দিলাম। হ্যাঁ, এবার কিন্তু পুরুত্বের ব্যাপার না, এবার কিসের ব্যাপার? ক্ষেত্রফলের ব্যাপার। আর এই অংশটুকুর জন্য, তাহলে এটুকুর জন্য আমি ধরলাম C1, আর এই অংশটুকুর জন্য ধরলাম C2। তাহলে C2 এর জন্য যেটা আসবে, এটা তো শূন্য মাধ্যম, তাহলে কে আসবে? কে শুধু এপসাইলন নট। আর এই জায়গার ক্ষেত্রফলটা কিন্তু আর পুরো এ ক্ষেত্রফল বিশিষ্ট হয়ে নাই, তাহলে এটা এ থেকে বাদ দিয়ে দিয়েছি, এই যে ডাইইলেকট্রিকের জন্য ক্ষেত্রফল দখল করেছে কতটুকু, বুঝলা তো?
জি স্যার। ডাইইলেকট্রিক পদার্থটা যদি পুরোটা জুড়ে থাকে তখন হ্যাঁ, সেটারও গল্প আছে, কোনো অসুবিধা নাই। ডিরেক্ট লিখে দেবা এপসাইলন নট কে ডিভাইডেড বাই এ, এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি, সরি পুরোটাই যদি থেকে যেত তাহলে হতো এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি। এটা পড়িয়েছিলাম, বুঝছো? ভাগ কত হবে তাহলে? ডি। এবার বলেন এ দুটো মিলিয়ে সমান্তরালে তাহলে টোটাল ধারকত্ব কত আসবে? C1 প্লাস C2। ভেরি সিম্পল, এটা আর এটা যোগ করবা, এটা আর এটা যোগ করলে কতদূর কমন যাবে? যোগ করতে চাইলে করবা, না হলে না করবা, মানে কমন নিতে চাইলে নিবা। এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই কত? ডি। আর এটার জন্য হলো এপসাইলন নট এ মাইনাস এ ডিভাইডেড বাই ডি। তাহলে এগুলো হচ্ছে থিওরিটা তোমাকে জানিয়ে রাখলাম, এরপরে তুমি জানো যে কোনো ধরনের বিষয় দিলে পারো। তাহলে এটাকেও তুমি যদি চাও তাহলে এটাকে এরকম ভাবতে পারো, এটাকে এই ফিগারটাকে, যে আমার এইখানে এই ফাঁকা অংশটুকু আর এইখানে ডাইইলেকট্রিক পদার্থ যুক্ত যে অংশটুকু, সে দুটো পরস্পর কিসে আছে? সমান্তরালে। তাহলে আমার এটুকু ডাইইলেকট্রিক পদার্থটুকু নীল কালি দিয়ে দিলাম, এটা আর এটা কিসে আছে? সমান্তরালে। ঠিক আছে, সমান্তরালে আছে। ওকে, এটার জন্য আমি ধরলাম C1 আর এটার জন্য ধরলাম C2। এ দুটোকে জাস্ট যোগ করা হয়েছে, আর কিছু না।